এই মুহূর্তে আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা কিন্তু এসআইআর সংক্রান্ত, কিন্তু এই ভিডিওটা এবিপি আনন্দ দেখাবে না, নিউজ 18 বাংলা তো দেখাবে না। 3 যদি দেখা একমাত্র রিপাবলিকে দেখাতে পারে, এছাড়া আর কোনো চ্যানেল দেখাবে না। কেন? এখানে তো ওই 70 বছর 80 বছরের প্যারালাইসিস তোলা লোক সে এখানে এসে হাজির হচ্ছে, বা তার বাড়ির লোক দূরে আছে, তার কাছে হঠাৎ খবর গেল তুমি চলে এসো, কী করে আজকে আসবো আমি, ডেট তো ওভার হয়ে যাবে নাহলে। এইসব নেই। এখানে আছে একটা এসআই, একজন বিএলওর আর্তনাদের ভিডিও। সবার আগে ভিডিওটা দেখুন। কি হয়েছে আপনি তো একজন বিএলওর উপর হামলা হয়েছে, কি ঘটনাটা হয়েছে? আমার ওপর হামলা ঘটনা হয়েছে 2002-এ। আব্দুল রহিম গাজীর এখানে নাম নেই, ওনার বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রুফ এনেছে, কোনো ভাড়াটিয়া মানে ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করেছে। এই কথাটা আমি মানে বিডিও ম্যাডামকে, আমাদের যে সুপারভাইজার ম্যাডাম, ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি, ম্যাম এরকম ব্যাপার। আর আমাদের আদিবাসী একটা সেকেন্ড ভিডিও আছে, ওনাকে জানিয়ে দিয়েছি যে এরকম ব্যাপার হয়েছে, যে আমাকে জুতোই করে এখানে ফটাফট মেরেছে, এরকম করে ঘুষি মারছে। এই পাড়া প্রতিবেশী যদি না থাকতো আমাকে মেরে ফেলতো। এই জন্য এই কারণে পাড়া প্রতিবেশী বললো, বিমলি কখন কি ঘটনা ঘটে যাবে, আমরা সই করেছি, তুমি চলে যাও, তুমি থানায় বলে এসো। থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি, থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার করলো, আমাকে রিসিভ কপিটা দেয়নি, ওরা দেয়নি। আর কোনো কোচাকা নয়। আবার ওনার স্ত্রী এখানে এসে হামলা করছে 2-3 দিন ধরে, যে আমার স্বামী আমার ভাইরা কষায়, গরু কাটে মুড়ি কাটে, ছাড়বে না, মানে খুব অশান্তি। আবার থানায় গেলাম যে স্যার এরকম ঘটনা ঘটছে, তো কি হবে, এখানে ঝামেলা করছে যারা সাক্ষী দিয়েছে। আবার সেই চিঠিটা ওরা নিয়ে নিল, ব্যাস। কোনো আমি ন্যায্য বিচার পেলাম না, কোনো মানে কিছুই পাইনি এখনও পর্যন্ত। আজ এত তারিখ হলো 2 জানুয়ারি, 19 তারিখ থেকে এই ঘটনা ঘটছে, এখনও কোনো আমি বিচারই পাইনি। আপনাকে মারধর কে করছিল? আব্দুল রহিম গাজী, বাংলাদেশের ভাড়াটিয়া। আর ভিডিওকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ জানিয়েছি, মমিতা ম্যাডামকে জানিয়েছি, আমার সুপারভাইজার। আপনি এখন কি চাইছেন? আমি ন্যায্য বিচার চাই। আপনার নাম? বিমলি টুডু হাঁসদা, বিওলো অফিসার। এই যে আর্তনাদ আপনারা শুনলেন, আতঙ্ক শুনলেন, এটা ইনি একজন আদিবাসী মহিলা, বিমলি হাঁসদা টুডু, বিএলও, সরকার নিযুক্ত, ইলেকশন কমিশন নিযুক্ত একজন বিএলও। আর আব্দুল রহিম গাজী 2002 সালে বেড়া টপকে এপারে আসে। আর এই পারে তো তাদের মামার বাড়ি, মামারা সব উপস্থিত আছে। এই মামারা কোনো সময় বাবা হয়ে যায়, কোনো সময় দাদা হয়ে যায়, কোনো সময় হয়তো শ্বশুরও হয়ে যায়। এই রকম এক বাড়িতে তার বাবা মা সাজিয়ে সে খুব সুন্দরভাবে এখানকার ভোটার হয়ে গেছে, কিন্তু ঘটনাচক্রে ধরা পড়ে গেছে বাংলাদেশি। আর বিমলি হাঁসদা টুডু একজন বিএলও হিসেবে, একজন দেশপ্রেমী বিএলও হিসেবে তার যা কর্তব্য সেটাই করছিল। জায়গাটার উল্লেখ নেই, কোন জায়গায় বিএলও টুকছে, যাই হোক সেটা ব্যাপার না। লোকটা হচ্ছে আব্দুল রহিম গাজী, বর্ধমানে বাবা মা সাজিয়ে 2002 সাল থেকে এখন বহাল তবিয়তে এদেশে বাস করছিল, এদেশের নাগরিক হয়েছিল, এদেশের হয়তো মেয়েও বিয়ে করেছিল, ভারতের ফার্স্ট ক্লাস সিটিজেন। তার পেছনে সমস্ত তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো আছে। ও পায়ে চায়ের দোকানে বসে বসে মোদিজির 14 পুলিশ উদ্ধার করে, কোনো কাগজে বা এবিপি আনন্দে বা অন্য জায়গায় কিন্তু এই খবর দেবে না। আর বিমলি হাঁসদা টুডুর এই যে আর্তনাদটা ওরা কিন্তু দেখাবে না।
তো বিমলি হাসতে টুটু তার কাজ করতে গেছে। আর এই আব্দুল যখন ধরা পড়ে যাচ্ছে, আব্দুল রহিম গাজী যখন বুঝতে পারছে যে আমার খেলা শেষ এবং আমার খেলা শেষ, যে বেড়া টপকে আমি ঢুকেছিলাম ওই বুলডোজারে চেপে ওই বেড়ার ওপারে আবার হয়তো আমাকে চলে যেতে হবে, আমার এই সুন্দর জীবন খতম। তাই কী বলছে, তার প্রথমেই এসে ভয় দেখাচ্ছে ওই মহিলাকে, ওই আদিবাসী মহিলাকে। কী করেছে, সবার আগে গালে দুটো চড় মেরেছে, জুতোর বাড়ি মেরেছে। ভাবতে পারেন, একজন আদিবাসী, আমরা বলি আদিবাসীরা নাকি এদেশের ভূমিপুত্র, কি সুন্দর ভাষা, ভূমিপুত্র। সেই ভূমিপুত্রকে একজন অনুপ্রবেশকারী জিহাদি বাংলাদেশি তান সে ধরা পড়ে যাচ্ছে বলে জুতোর বাড়ি, চর থেকে আরম্ভ করে সব মেরেছে। সেখানে কিন্তু থেমে যায়নি। তারপরে কি বলছে জানিস, আমার ভাইরা কিন্তু গরু কাটে, জানিস আমার ভাইরা কিন্তু গরু কাটে। এক তো প্রকাশ্যে এইভাবে গরু কাটা বলাটা মানে কোর্টকে অবমাননা করা, সংবিধানকে অবমাননা করা। কারণ এখনও যদি কোনো অনুষ্ঠানে গরু কাটতে হয় সংবিধানের অনুযায়ী সেটাকে একটা প্রপার বেড়া দিয়ে ঢেকে, যেখানে বাইরে থেকে দেখা না যায়, এইভাবে করতে হয়। আমার ভাইরা জানিস গরু কাটে, মানে কে? গরু কাটা তো অনেক শক্ত। আরে তোকে কাটতে তো কয়েক সেকেন্ডের ব্যাপার, গরু কাটা তো একটু শক্ত, তোকে মারা তো কয়েক সেকেন্ডের ব্যাপার। গরু কাটতে যেসব চপার লাগে তার থেকে অনেক নরম নরম চপার হলেই তুই ক্ষয়ে যাবি। কাজেই তুই তোল আমার নাম, তোল আমার নাম। সে তার যে হায়ার অফিসার মৌমিতা ম্যাম তাকে জানিয়েছে, বিডিও জেনেছে, সবাই মিলে সই করে দিয়েছে। থানায় একটা অ্যাপ্লিকেশান কমপ্লেন করে থানা অ্যাপ্লিকেশান নিয়েছে, টুক করে থানা অ্যাপ্লিকেশানটা নিয়ে কিন্তু কোনো রিসিট দেয়নি। এসে আদিবাসী মহিলা, সে এত কিছু জানে না, আদিবাসী মহিলা দেখি টুক করে নিয়েছে প্রকাশ্যে, কিন্তু কোনো রিসিট দেয়নি। যদি কোনো আসে যে কবে আমাকে দেওয়া হয়েছিল, দেখা রিসিট দেখা। দেখুন, চোরে মাস্তুতো ভাই আছে না, ঠিক এই আমরা যাদের খান সেনা পুলিশ বলি, এই বাংলার পুলিশ, কার পুলিশ আমি জানি না, আমাদের মমতাদির পুলিশ, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পুলিশ, না মোহাম্মদ ইউনূসের পুলিশ, বাংলার পুলিশ আমি কার জানি না। সে আগামী দিনে ধমকাবে চমকাবে ওই আদিবাসী মহিলাকে, ওই টুডু মহিলাকে। দেখুন, চেনটা যেন স্বর্গ থেকে মর্ত পর্যন্ত এই চেনটা নেমে এসছে। রাবণ বলেছিল কি, আমি যদি একটা সেতু করে দিতাম, ব্রিজ করে দিতাম, আমি যদি একটা সেতু করে দিতাম, মানুষ সেখান দিয়ে হাঁটতে হাঁটতে স্বর্গে যেত। আর আজকে তারই আরেকটা রূপ আমরা দেখতে পাচ্ছি। বাংলার পুলিশ জিহাদিদের সঙ্গে মিলে স্বর্গ থেকে মর্ত পর্যন্ত, বলা উচিত আমাকে বাংলাদেশ থেকে এই ভারত, মানে আমাদের এই স্বাধীন পশ্চিমবঙ্গ পর্যন্ত একটা কি সুন্দর চেন বানিয়ে দিয়েছে। একদিকে মোহাম্মদ ইউনূসের দোয়া, আর একদিকে মমতা ব্যানার্জির আশীর্বাদ, দুয়ে মিশে কি সুন্দর একটা সিন্নি পাকানো হয়ে গেছে বলুন তো। সেই এর সিন্নির মতো, ওই সত্যনারায়ণের সিন্নির মতো মোহাম্মদ ইউনূস আর মমতা ব্যানার্জি, বাকি একটা সিন্নি তৈরি হয়ে গেছে। বাংলার, আমাদের এই স্বাধীন পশ্চিমবঙ্গ, তার আজকের এই নবতম রূপ হচ্ছে এইটা। বাংলাদেশি, ওই যে শাহজাহান, যেরকম শেখ শাহজাহান বাংলাদেশি মাল, এখানকার আদিবাসীদের থমকে চমকে জমি দখল করছে। সে জেলে তো কী আছে, আমি যদি জেলে থাকি, আমি যদি শাসক পক্ষের লোক হই, আমি যে স্মার্টফোন ব্যবহার করি তার থেকে আরও দামি স্মার্টফোন ব্যবহার করব। কারণ এইটা তো আছে মাথার ওপরে, এটা আছে বলে চিচিং ভাগের মতো ওই জেলের দরজা খুলে যাবে, চিচিং ভাগ, জেলের দরজা খুলে গেল, জেলার সরে গেল, হয়ে গেল একটা
আইফোন ঢুকে গেল এর হাতে, শেখ শাহজাহানের হাতে। সেখান থেকে নির্দেশ চলে যাচ্ছে ওই সন্দেশখালিতে জমি দখল হচ্ছে, আদিবাসী জমি দখল হচ্ছে, বাধা দিতে গেলে ফাটাফাটি করছে। পুলিশ আসছে, লোক দেখানি, পুলিশকে মেরে ফাটিয়ে দিচ্ছে। তারপরে দেখাতে হয় পুলিশ জেলে যাচ্ছে, দুদিন পরে বেল নিয়ে ফিরে আসবে, সে বলবো কী রে কী হলো। আর কত দেখবো এই জিনিসগুলো দেখতে দেখতে না, এই জিনিসগুলো দেখতে দেখতে মানে আমরা ইরিটেশনের চরম জায়গায় পৌঁছে যাচ্ছি। আমরা না, যারা জাগ্রত বাঙালি সমাজ আর যারা মনে করে সারা জীবনটা আমি পেছন চেটে আর পেছন চেটেই আমার এই সুখ শান্তির জীবনটাকে বজায় রাখবো, তাদের ঠিক তারা কিন্তু এই যতই পেছন চাটুক না কেন, পেছন চাটতে যদি চামড়াও তুলে দেয়, সুখে শান্তিতে কিন্তু থাকতে পারবে না। আমি আদিবাসী সমাজ, তথাকথিত দলিত সমাজ, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা তো ভিডিওটা দেখেছেন, আশা করি ভিডিওটা দেখেছেন। আর এই বামপন্থীরা কী বলে, ব্রাহ্মণ্যবাদ, এই উচ্চবর্ণের হিন্দুরা নাকি এই সমস্ত সমাজের মানুষের ওপরে অত্যাচার করে, তাদের সঙ্গে ডিসক্রিমিনেট করে, তাদেরকে একদম পায়ের তলায় রেখে দিয়েছে, তাই না তাদের এই অবস্থা। এখানে কি দেখলেন, একজন আদিবাসী মহিলা, তাকে জুতোর বাড়ি মারার পরে গলা কাটার হুমকি কে দিচ্ছে? কোনো ব্রাহ্মণ পণ্ডিত দিচ্ছে, না কোনো বৈশ্য দিচ্ছে, না কোনো ক্ষত্রিয় দিচ্ছে? কে দিচ্ছে? ওই একজন মুসলমান, কিন্তু ওই একজন মুসলমান। তাহলে আদিবাসী আর দলিত সমাজকে বলছি, আপনারা চোখের সামনে দেখছেন ওরা কি করছে। ওই যে 3/28, ওই যে 3/28 সে যা লেখা আছে সেটাই অ্যাপ্লাই করছে আপনাদের ওপর, আপনারা বুঝতে পারছেন না। 3/28 অ্যাপ্লাই হচ্ছে আপনাদের ওপরে, আপনারা বুঝতে পারছেন না। আলটাকিয়া যাকে বলে, এক কথায় বলে আলটাকিয়া হচ্ছে, ছলনা হচ্ছে আপনাদের উপরে, ছলনা হচ্ছে। করছে কারা? ওই বামপন্থী আর এই মুসলমানরা মিলে, বামপন্থী আর মুসলমান মিলে আলটাকিয়া করছে। বাংলাদেশে কি দেখলেন? দীপু দাস দলিত সমাজের লোক, অমৃত মণ্ডল দলিত সমাজের লোক, খোকন দাস দলিত সমাজের লোক। মারলো কারা? মুসলমানরা। কই ক্ষত্রিয় তো মারলো না গিয়ে তাকে, ব্রাহ্মণ তো মারলো না, কোনো বৈশ্য তো মারলো না। যাদের আপনার সোকল্ড উচ্চবর্ণ বলেন, যারা নাকি ব্রাহ্মণ্যবাদ, যারা নাকি দিনের পর দিন এদের ওপরে অত্যাচার করে এদের মানে একেবারে যেন শেষ করে দিয়েছে, কী হলো? তারা তো কেউ মারেনি, মারলো কে? ওই কিন্তু ওই জেহাদি সমাজ। আর 3/28 আলতাকিয়া দিয়ে যারা আপনাদের ঘুরিয়ে রেখেছে, আর তাদেরকে হারমোনিয়াম বাজাচ্ছে কে তাদের হয়ে? ওই শোরের বাচ্চা বামপন্থীগুলো। চিনে রাখুন ভাই, এদেরকে চিনে রাখুন। এরা চায় এই বাংলা তথা ভারতের বুক থেকে যেন একটি সনাতনী আর না থাকে, সব যেন গণিমতের মাল হয়ে যায় আগামী দিনে। কারণ নানি যদি গণিমতের মাল হয়ে যায়, তাই আর তার পরবর্তী জেনারেশন আর সনাতনী থাকবে না। খুব সিম্পল হিসেব, সনাতনী নারীর যে সন্তান জন্মাবে, সে কিন্তু সনাতনী হয়ে যার জন্মাবে না, সে জন্মাবে ওই তাদেরই হয়ে। কাজেই ওই মুসলমানের হয়েই তারা জন্মাবে। তাই আগেও কিন্তু এই জিনিস ঘটেছে, আপনাদের চোখের সামনে ঘটেছে, আপনারা জানেন সেই ইতিহাস। এই যোগেন মণ্ডলকে
আবার বলতে এগুলো বলা হয়েছে, তবু শোন, অনেক সময় না মানুষের কান বধির হয়ে যায়, তাকে বারবার হাতুড়ি মারতে হয়, হাতুড়ি ঘা দিতে হয়। এই যোগেন মণ্ডল জিন্নার টোপে পড়ে, জিন্না বললো তাকে ভারতবর্ষ এই পাকিস্তানের আইনমন্ত্রী আর শ্রমমন্ত্রী দুটো পদ দিয়ে দেবে, তুমি আমাদের দিকে চলে এসো, তুমি শুধু বলো দলিত হিন্দু নয়, তারা আলাদা, আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো। আর মাউন্ট ব্যাটেনকে সেটা তারা কনভিন্স করালো, এই যোগেন মণ্ডল কনভিন্স করালো। বরিশালের মতো একটা জায়গা, যেটা হিন্দুর অনেক ঐতিহ্যের জায়গা, সেই বরিশালের, যেটা সনাতনীদের হাজার হাজার বছরের জায়গা ছিল, সেই বরিশাল এবং সংলগ্ন বিপুল অঞ্চল চলে গেল পাকিস্তানে। এই যে টুডু, তুমি শুনে রাখো, ঘটনা শুনে রাখো, তুমি যা লড়াই করেছো তার জন্য তোমাকে আমি কি বলবো, স্যালুট টু বিমলি টুডু। কিন্তু তবু শুনে রাখো, সমস্ত আদিবাসী এবং দলিত সমাজ তোমরা শুনে রাখো, কারণ এখনও ওই নওশাদ সিদ্দিকী ওই সেকুলার পার্টির নাম দিয়ে ভণ্ডামি করা চালাচ্ছে আর কি, বা আরও যারা আসছে হুমায়ুন কবির টবির, তারাও বলছে হিন্দুরাও থাকবে, আর কিছু কিছু ন্যাকাচন্ডী হিন্দু কিন্তু তার মধ্যে ঢুকবে। তাই তোমাদের বলছে যোগেন মন্ডলের পরিণতিটা কী হলো, যখন জিন্নার কাজ শেষ হয়ে গেল, বরিশাল এবং সংলগ্ন বিশাল এলাকা চলে এলো, কোথায় গেল তার আইনমন্ত্রী? 47 আর 50 সালে সে তার পরিবার নিয়ে, তার বাড়ির মেয়েদের নিয়ে, ডাগর মেয়েদের নিয়ে, কোনো রকমে বিধান রায়ের দয়ায়, বিধান রায়ের ইনফ্লুয়েন্সে বাংলাদেশের আইনমন্ত্রী, শ্রমমন্ত্রী, সব মন্ত্রীগুলো সেরে, কারণ একটা থানার লোক, থানার অফিসার এসে তাকে চড়মার এরকম অবস্থা, সে চলে এলো। কিন্তু আমার দুঃখ লাগে, এই যোগেন মণ্ডল এরপরে এসে কিন্তু ইতিহাসটা বললো না, ইতিহাস বললো না, চেপে গেল। আর তারই ফলশ্রুতি আজকে সেই 3/28কে ব্যবহার করে, আলতাকিয়া করে মুসলমানরা করছে, আর কমিউনিস্টরা হারমোনিয়াম বাজাচ্ছে, আর তার সঙ্গে আজকে জুটেছে ওই সুকৃতি রঞ্জন বনগাঁ অঞ্চলে। ও আমার দলিত ভাইরা, দেখো বামুনেরা কত তোমাদের ওপর অত্যাচার করছে, তোমাদের কীভাবে, এ ভূমি তোমাদের, ও আদিবাসী সমাজ, তোমরাই তো মূল ভূমি, এই সুকৃতি রঞ্জন। এখনও যদি আপনারা ভুল বোঝেন, এখনও যদি যোগেন মণ্ডলকে না বুঝেন, যোগেন মণ্ডল বেইমানি করেছে, শেষ দিন পর্যন্ত বেইমানি করে গেছে, তার বলা উচিত ছিল, তার ভারত যখন তাকে আশ্রয় দিল শেষ পর্যন্ত, তার পরিবারকে, তার বাড়ির ডাগর মেয়েগুলোকে আশ্রয় দিল, তার উচিত ছিল রক্তের ঋণ শোধ করা, কিন্তু সে করলো না। আর এই সুকৃতি রঞ্জন সেই ধারাটাকে বজায় রেখে এবং এ কিন্তু বদমাইশি করছে, এবং ওকে আবার ওই পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুরোটা না পড়ুক, আবার যদি যোগেন মণ্ডলের মতো এরকম বনগাঁ বা সংলগ্ন অঞ্চলকে নিয়ে যেতে পারি, একে সমুচিত জবাব দিন, এর বদমাইশির সমুচিত জবাব দিন, এই সুকৃতি রঞ্জনকে সুবিচিত জবাব দিন, যাতে তার মুখ থেকে আর এই ধরনের নোংরা, ইতর, ছোট লোকি, বিভ্রান্তিকর ভাষা আর বেরিয়ে না আসতে পারে। ইলেকশন কমিশন, আপনার হাতে তো অফুরন্ত পাওয়ার, আপনি একটা স্বশাসিত সংস্থা, আপনি কিন্তু ভেড়া নন, আপনি কিন্তু একটা বাঘ বা সিংহ। এই যে ভিডিওটা দেখলেন, আপনারা এর সত্যতা যাচাই করুন এবং দেখেন যদি এটা সত্যিকারের ঘটনা, তাহলে কেন ওই আব্দুল রহিম গাজী ইমিডিয়েটলি তাকে টানতে নিয়ে এসে, আপনারা তাকে জেলে ঢোকাবেন না? পুলিশকে বলুন, কেন বলবেন না? আপনারা কিন্তু, আই এম সরি টু সে, ইলেকশন কমিশনারের এত ক্ষমতা থাকতেও বিহারে তারা সেইটাকে যেভাবে অ্যাপ্লাই করেছে, বাংলার বুকে সেটা করছে না। এফআইআর জারি হয়েছে, কিন্তু অ্যারেস্ট কোথায়? এই আব্দুল রহিম গাজীর কেন এখনও পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না? তাকে কেন এখনও এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করা হচ্ছে না? এত বড় সাহস! আমাদের এক আদিবাসী মেয়েকে, তাকে বলছে কিনা গরুর গরু কাটার দিয়ে তাকে গলা কেটে দেবে, হ্যাঁ, গালে
জুতোর বাড়ি মারে? একজন বহিরাগত, একজন বিদেশি, একজন নাগরিক এসে আমার দেশের নাগরিককে যে তার সরকারি দায়িত্ব পালন করছে, এগুলো দেখতে হবে আমাকে। ইলেকশন কমিশন কী করছেন আপনি? পাশাপাশি বিজেপিকে বলছি, এই ভিডিওটা দেখলেন আপনারা, হয়তো আগেও দেখেছেন, আমি জানি না, এটাকে আমরা পাবলিকলি ছড়িয়ে দিচ্ছি, আপনারা দেখলেন। টেক অ্যাকশান। ইলেকশন কমিশনকে বলুন যদি অ্যাকশান না নেন তোমার এগেনস্টে কেস করবো, তোমার এগেনস্টে কেস করবো। তোমার সঙ্গে নিশ্চয়ই টু পাইস সম্পর্ক আছে, তোমার সঙ্গে নিশ্চয়ই ইলেকশন কমিশন তোমার সঙ্গে নিশ্চয়ই টু পাইসের সম্পর্ক আছে, জন্য তুমি কিছু করছো না। তাই বিজেপি বলছি আপনারা এটাকে টেক আপ করুন, কারণ আপনারা টেক আপ করলে এটা বৃহত্তর ক্ষেত্রে চলে যেতে পারবে। তাই কী বলে হুইসেল ব্লোয়ার হিসেবে আমি কাজ করলাম। আগামী দিনটা সব আপনাদের ওপর। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।